গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা। প্রশিক্ষিত কর্মী দিয়ে সারা দেশে গড়ে উঠেছে হাত বোমা তৈরির নেটওয়ার্ক। বিশেষ ব্যবস্থায় পাঠানো হয় জেলায় জেলায়। নিষ্ক্রিয় করা না গেলে নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা। সকলের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্তরা ভুয়া ব্যালট ছাপাচ্ছে দাবি করে ভোটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তার। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্ল্যাকার্ডে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। এদিন দুপুরে বরিশালের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ফরিদপুর ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় তার দল। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করারও আশ্বাস দেন তারেক রহমান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো বড় কাজ করতে সক্ষম। আহমেদ সালেহিন, সময় সংবাদ।
শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। এ কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবেন তারা। রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। হাতিরঝিলের এমপি থিয়েটারে নাগরিক সমাবেশ। বুধবার বিকেলে ঢাকা 17 আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশের মধ্যমণি ডাক্তার জুবাইদা রহমান। ভোটারদের ভাবনায় উঠে আসে নানা সমস্যা আর সংকটের কথা। 17 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এসবের সমাধান চান তারা। আমি চাইবো যে আমাদের তারেক রহমান স্যার যেন সরকারি যে স্কুলগুলো আছে ওগুলোর জন্য মানগুলো একটু ভালো করে। আমাদের এই 17 আসনের জনগণের সকলের জন্য কিন্তু এটা একটা সৌভাগ্য যে তিনি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, 17 বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে পরিকল্পনা করেছেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। অনুষ্ঠান থেকে জানানো হয়, শুক্রবার নির্বাচন ইশতেহার প্রকাশ করবে বিএনপি, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা থেকে সমাধানের রূপরেখা থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জামায়াত দেশের সবচেয়ে মজলুম সংগঠন উল্লেখ করে একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ তুলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে তিনি বলেন, অভিযুক্ত ধরা পড়ায় সামনে এসেছে সত্য। কুড়িগ্রাম, লালমনিরহাট, টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বিস্তারিত শাহিন আলমের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণায় একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তিনি। টাঙ্গাইলের পৌর উদ্যান জনসভায় আসেন জামায়াত আমির। মুহুর্মুহুর স্লোগানে জামাত প্রধানকে স্বাগত জানায় নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। এর আগে দুপুরে তিস্তাপাড়ের জেলা নীলফামারী ও লালমনিরহাটের জনসভায় যোগ দেন জামাত আমির। তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মঞ্চে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। এদিন সকালে জামায়াত আমির যোগ দেন উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের জনসভায়। এ সময় জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল নামে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ
আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে। 4 দিন আগে আমার এক্সআইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিচ্ছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও। শাহিন আলম, সময় সংবাদ, টাঙ্গাইল। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 করা হবে, বাকি 3 ঘন্টার অর্থ ভর্তুকি দেবে সরকার। নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এ কথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন সহ 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 41 দফা ইশতেহার ঘোষণা করে জামায়াত। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ইশতেহার প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জামাত আমির ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় জামাত আমির তুলে ধরেন রাষ্ট্র গঠনে তাদের রূপরেখা। যুব সমাজের হাত ধরে এখন ২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রাধিকার দিতে চায় দলটি। ৮ ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভীষণ। আমির বলেন, ইশতেহার জামাতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে। এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। দলীয় প্রধান জানান, জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 করা হবে, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তারা লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরো চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি। নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার বেতন হয়, তাইলে আমি পোষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন, সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। জামাতের ইশতেহারের প্রতিপাদ্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। আমি একজন লার্নার হিসেবে নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ওমানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠককাল, পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা চায় ওয়াশিংটন। কেবল নিষেধাজ্ঞা। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের পরও থেমে নেই অপরাধীদের দৌরাত্ম্য। কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সারা দেশে গড়ে তুলেছে হাতবোমা তৈরি ও সরবরাহের গোপন নেটওয়ার্ক। এসব হাতবোমা বিশেষ ব্যবস্থায় কখনো সড়কপথ, কখনো বা নদীপথে পাঠানো হয় এক জেলা থেকে অন্য জেলায়। জেলা পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ ও বোমা তৈরি করে দিতে ভাড়া খাটেন অনেকে। এসব নেটওয়ার্কের লাগাম টানতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হবার পরামর্শ অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের। 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে দেশব্যাপী চলছে সাঁড়াশি অভিযান। এসব অভিযানে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে ছোট বড় চক্র ও একাধিক অপরাধী। হাতবোমা তৈরি করে এমন নেটওয়ার্কে যুক্ত থাকা এই কর্মী সময় সংবাদকে জানান, কঠোর নজরদারির পরও হাতবোমা তৈরির নানা উপকরণ ও রাসায়নিক সংগ্রহ করা হয় স্থানীয় বাজার থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পরিবহন ও যাতায়াতে রুট পরিবর্তন করেন তারা। নদী পদ্মা আর কি বেশি আসে এই বারুদগুলা, পাটা কিনতে পাওয়া যায়, এটা না ফাঁকি করতে হয়।
এই কারিগর সময় সংবাদকে জানান, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয় দেখাতে হালকা ও বিধ্বংসী দুই ধরনের হাতবোমা বানান তারা। উপলক্ষ অনুযায়ী তাদের কাছ থেকে বুঝে নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এগুলো দলের নেতারা সংগ্রহ করে। আমার মতো অনেক কারিগর আছে বানানোর মতো, যার সাথে যার আর কি দামে বনে পর্তায় বনে। মারামারির জন্য এই হাত বোমা সব নেতারাই প্রয়োগ করে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এসব নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা না গেলে আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে দুষ্কৃতিকারীরা। তার মতে নিয়ন্ত্রণ করতে হবে খোলা বাজারে কেমিক্যাল বিক্রি। গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে এবং আমাদের নাগরিক হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা এইসব আইটেম বিক্রি করে তাদের উপরে যদি একটা কন্ট্রোল থাকে, ডেফিনেটলি এটা কন্ট্রোল করা যাবে। যখন অপরাধীরা দেখবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তখন অন্য অপরাধীরা তারা কিন্তু অপরাধ থেকে বিরত থাকবে। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় হাতবোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, নাশকতা ঠেকাতে অব্যাহত আছে নজরদারি। অ্যান্টি টেরোরিজম ইউনিটের কনসার্ন যারা আছেন তারা এ বিষয়ে খোঁজখবর নেন এবং তারা এই বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করেন। সার্বক্ষণিকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি চলছে, আমরা তথ্য সংগ্রহ করছি। যদি এ ধরনের কোনো রকমের আশঙ্কা পাওয়া যায় বা তথ্য পাওয়া যায়, অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নাশকতাকারীদের রুখতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। পরিসর অথবা প্রস্তুতির জায়গাটা নিশ্চিত করা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার ঘটনায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার রাতে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, বুধবার রাজধানীর হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে আর তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেফতার সরোয়ারের কাছ থেকে জব্দ আলামতগুলো ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর আহ্বান জানান তিনি। মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। সকালের সময় আরও থাকছে। সন্ধ্যায় শুরু বিসিবির অদম্য বাংলাদেশ টি20 কাপ। বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর প্রতিপক্ষ এইচপির দুরন্ত একাদশ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর সূত্রাপুরের কসমোপলিটন স্কুলের পাশের একটি ভবন থেকে 152টি স্টাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার। বলেন, স্থানীয় প্রতিনিধি নিয়ে পুরো ভবন তল্লাশি করার পর বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় এসব স্টাম্প পাওয়া গেছে। জব্দ স্টাম্পগুলো সূত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনী সময়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে ভবন মালিককে সতর্ক করা হয়েছে। আপনাদের ইনফরমেশনের থ্রুতে আমরা গোটা বিল্ডিংটা সার্চ করি, হ্যাঁ, এবং আপনাদের স্যাটিসফ্যাকশনের কারণে এখানকার লোকাল যে প্রতিনিধি উনিও ছিলেন, ওনাদের নিয়ে আমরা গোটা বিল্ডিংটা সার্চ করি এবং ওনাদের স্যাটিসফ্যাকশনে আমরা প্রত্যেকটা রুম তন্ন করে খুঁজেছি। আমরা যেহেতু জব্দ তালিকাতে এটা গোনা হয়েছে, এটা 152টা স্ট্যাম্প পাইছি আমরা। ওনাদের উপস্থিতিতে আমরা আর কোনো কিছু পাই নাই। খুলনায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও নারী প্রার্থী নেই বললেই চলে। জেলার 6টি আসনে 38 প্রার্থীর মধ্যে নারী মাত্র একজন। ভোটের মাঠে তেমন কোনো প্রচারণাও নেই তার। আইনি বাধ্যবাধকতা না থাকায় নারীদের পিছিয়ে রাখা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তাজুম আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় বইছে ভোটের আমেজ। উপকূলীয় এ জেলায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। জয় পরাজয়ের সমীকরণে তাই বড় ভূমিকা নারীদের। তবে এই বিপুল শক্তির বিপরীতে 6টি আসনে 38 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র একজন।
সংশ্লিষ্টরা বলছেন কোনো সরকারই সীমিত কর্মসংস্থান আর নিরাপত্তাহীনতার বেড়াজালে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে নানা প্রতিবন্ধকতায় এ নগরী আজও নারীবান্ধব হয়ে ওঠেনি। প্রতিনিধিত্ব করার জন্য একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, তো সেই রিপ্রেজেন্টেটিভ যদি না থাকে তাহলে নারীকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তো সেক্ষেত্রে নারীরা তো পিছিয়ে থাকবে। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কিন্তু সেই বেশি হওয়ার ক্ষেত্রেও আমরা দেখি না যে কোনো নারী প্রার্থী আসতেছে। এটা কেন হচ্ছে এটা আসলে আমরা জানি না। পিতৃতান্ত্রিক যেই শাসন বা শোষণটা এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। সেই সাথে কিন্তু নারীদের যে অধিকার বা যেই শোষণ থেকে তারা মুক্তি পাবে সেটা কিন্তু হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর কমিটিতে অন্তত 33% নারী সদস্য রাখার কথা বলা হয়েছে। দলীয় পদে নির্দিষ্ট হারে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়া নিয়ে কিছু বলা নেই এই আদেশে। ফলে দলগুলো নারী মনোনয়নকে অগ্রাধিকার দিচ্ছে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের তো যোগ্যতা আছে, অনেক নারীর অনেক যোগ্যতা আছে। সেই যোগ্যতার জায়গাটাতে তাকে একটুখানি সুযোগ দেওয়া কিন্তু পার্টির কাছে আমরা আশা করেছি। খুলনার 6টি আসনে মোট ভোটার 21,01,000, এর মধ্যে নারী ভোটার 10,54,874 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম চায়ের আড্ডা। প্রায় 42 বছর আগে মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়া শেরপুরে লাগেনি উন্নয়নের ন্যূনতম ছোঁয়া। পাশের জেলা থেকে পিছিয়ে পড়া এ জেলায় বিগত সময়ে দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় হতাশায় ভুগছেন নাগরিকরা। জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সহ বেকারত্ব ঘোচাতে অর্থনৈতিক জোন নির্মাণের দাবি তাদের। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত শেরপুরবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। আরও জানাচ্ছেন শহীদুল ইসলাম হীরা। রয়েছি শেরপুর 1 আসনের শেরপুর সদরের নিউ মার্কেট এলাকায়। এখানে আমি এসেছি একটি চায়ের আড্ডায়। আমি চায়ের আড্ডারত সাধারণ মানুষের কাছে জানবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার খবর। সন্ত্রাস, চাঁদাবাজি এটা বন্ধ করতে হবে। মাদক মুক্ত আমাদের শেরপুরটাকে করতে হবে। যিনি এমপি হন না কেন ওনার কাছে আমাদের দাবি আশা মেডিকেল কলেজ, রেল লাইন এগুলো যেন কথার কথা না হয়ে কাজে পরিণত হয়। আমরা এমপি প্রার্থী যে শেরপুরে হবে তার কাছে আমার এই প্রত্যাশাটা। শেরপুর শহরের মধ্যে একটা কলকারখানা হইলে আমরা কর্মজীবী, আমরা কর্ম করে খাইতে পারবো। উন্নয়নের কথা, ডেভেলপের কথা বলে কিন্তু নির্বাচনের পরে সেই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হই। রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো খুবই করুণ পরিস্থিতি, এগুলো উন্নয়ন করতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন তার কাছে একটাই প্রত্যাশা করব, আমাদের শেরপুরে যেন সন্ত্রাস, চাঁদাবাদী, আধিপত্যবাদ সবকিছু প্রতিরোধ করে শান্তি সৌন্দর্য বজায় রাখে। দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে খ্যাত পার্বত্য জেলা বান্দরবান। পর্যটন সম্ভাবনার এই জেলায় যোগাযোগ ও অবকাঠামোগত কিছুটা উন্নয়ন হলেও শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক দিয়ে চরমভাবে পিছিয়ে এই জেলার মানুষ। তাই আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন সাধারণ ভোটাররা। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনএ জাকের। বাংলাদেশের সবশেষ সংসদীয় 300 নম্বর আসন বান্দরবান পার্বত্য জেলা। সমতলের চেয়ে যেমন ভিন্ন এখানকার ভৌগোলিক অবস্থান, তেমনি ভিন্ন মানুষের জীবনাচার। 7টি উপজেলা, 2টি পৌরসভা ও 34টি ইউনিয়ন নিয়ে গঠিত এ জেলায় বসবাস করে বাঙালি সহ 12টি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ। জুম চাষ ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে পাহাড়ের বেশিরভাগ মানুষ। তবে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হওয়ায় এখানে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যে কারণে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবেও খ্যাত পাহাড়ি জেলা। পর্যটন শিল্পকে ঘিরে জেলায় গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট। তবে পর্যটন সম্ভাবনার এই জেলায় যোগাযোগ ও অবকাঠামোগত কিছুটা উন্নয়ন হলেও শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক দিয়ে চরমভাবে পিছিয়ে আছে এই জেলার মানুষ। জেলার 5 লক্ষাধিক মানুষের জন্য নেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা, গড়ে ওঠেনি কর্মসংস্থানের সুযোগ।
এমনকি প্রাথমিক শিক্ষা গ্রহণ থেকেও বঞ্চিত দুর্গম এলাকার হাজারো শিশু। এছাড়া এখনো বিদ্যুৎ সুবিধার আওতায় আসেনি জেলার অধিকাংশ জায়গা। গত কয়েক দশক ধরে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিলেও পূরণ হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা। তাই আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন সাধারণ ভোটাররা। শিক্ষা, কর্মসংস্থান, সংস্কৃতি এবং জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে আমি ভোট দিব। যারা দুর্নীতি করবে না তাদেরকে আমরা ভোট দেব। সমাজের উন্নয়ন করতে পারবে, শ্রমজীবী মানুষের উন্নয়ন করতে পারবে, আমরা এরকম সরকার চাই। মোট ভোটারের সংখ্যা ৩,১৫,৪২২ জন। এর মধ্যে পুরুষ ১,৬১,৭৫৫ জন এবং নারী ভোটার ১,৫৩,৬৪৭ জন। নতুন ভোটারের সংখ্যা ৭,৪৬৯ জন। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম এক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কি হবে তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে ইরান আগে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। আগামী ৩ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে এবং তাদের মজুত রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে হবে। বিনিময়ে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষ একে অপরের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সায় দেয়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে আবারও উত্তাল কারাকাস। স্থানীয় সময় মঙ্গলবার রাজপথে সমাবেশ করেন মাদুরোর সমর্থকেরা। একই দিন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান ভেনেজুয়েলা বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। অবৈধভাবে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পেরিয়ে গেছে 1 মাস। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির ব্যাপারে আশার আলো দেখছেন না সমর্থকেরা। তবুও তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার কারাকাসের রাস্তায় নামেন তারা। সমাবেশে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি পিএসইউভির নেতাকর্মী ও বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে মাদুরোকে সুপারহিরো চরিত্র, সুপার বিগোটের রূপে দেখানো প্রতীক, খেলনা ও পোস্টার ছিল চোখে পড়ার মতো। একই দিন মিরা ফ্লোরেস প্রাসাদে বক্তব্য দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। রদ্রিগেজ বলেন মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাজের এজেন্ডা গড়া সম্ভব। তার সঙ্গে ছিলেন জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াস দাদো কাবেলো। তিনি স্মরণ করিয়ে দেন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
এদিকে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে প্রথম ধাপে তেল বিক্রির অর্থ হিসেবে $50 কোটি ফেরত দেয়। গত মাসে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও মার্কিন তরলীকরণ পদার্থ ভেনেজুয়েলায় রপ্তানি বিষয়েও একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেটি কার্যকর হলে ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবে। এতে অপরিশোধিত তেলকে রপ্তানিযোগ্য করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ ওয়াশিংটনের কাছ থেকে কিনতে পারবে কারাকাস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 দিনে প্রায় 200 সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সমন্বিত সিরিজ বোমা ও বন্দুক হামলায় প্রায় 58 জন নিহত হওয়ার পর এই অভিযান চালায় তারা। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বড় অভিযানগুলো শেষ করে এখন নুশকি জেলা ও প্রদেশটির অন্যান্য স্থানে ছোটখাটো অভিযান চালাচ্ছে। শনিবার বিচ্ছিন্নতাবাদীদের সহিংস হামলার জবাবে 3 দিন ধরে নিরাপত্তা অভিযান চালানোর পর মঙ্গলবার কর্তৃপক্ষ নুশকি শহর ও এর বাজারগুলো খুলে দেয়। খেলার খবর। অবশেষে নারী ক্রিকেটার জাহানারা আলম ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিসিবি। জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাহানারা মঞ্জুরুলের বিরুদ্ধে 4টি অভিযোগ আনলেও 2টোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। আদালতের নির্দেশের পর নড়ে চড়ে বসল বিসিবি। জাহানারা আলম ইস্যুতে বোর্ডের নির্লিপ্ততা নিয়ে সম্প্রতি একটি রিট করেন শুটার সাবরিনা সুলতানা। হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমদ সোহেল ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন আদালত। শুনানি শেষে আইনজীবীরা জানান, বিষয়টি নিয়ে বিসিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে বলা হয়েছে। আর এর পরদিনই বিজ্ঞপ্তি দিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে খোলাসা করেছে ক্রিকেট বোর্ড, যেখানে জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তদন্ত কমিটি অসৎ আচরণের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গেল বছর 7 নভেম্বর মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বেশ কিছু অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়কের অভিযোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে। শুরুতে 3 সদস্যের এবং পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কোনো সাড়া শব্দ ছিল না, তবে আদালতের হস্তক্ষেপে আবারও আলোচনায় আসে জাহানারা ইস্যু। 2 ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাবেক অধিনায়কের 4টি অভিযোগ পর্যালোচনা করে 2টির ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে বাকি 2টির ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয় 2025 সালের 30 জুন এবং ঘটনাগুলো আগের বোর্ডের সময়কার। তারপরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান বোর্ড। নভেম্বরে গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করে 31 জানুয়ারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ না খেলতে পারার হতাশা আরও অনেক দিন তাড়িয়ে বেড়াবে ক্রিকেটারদের। তবে তা নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই, বরং ক্ষতিটাই বেশি হবে, এমন মন্তব্য জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। গোটা ক্রিকেট বিশ্ব যখন ব্যস্ত বিশ্বকাপ নিয়ে, তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে আবদ্ধ লিটন ফিজদের দুনিয়া। মুখে স্বীকার না করলেও চোখে মুখে একটা বৈশ্বিক আসর হাতছাড়া হবার হতাশাটা স্পষ্ট। সেই হতাশা যে সম্প্রতি কাটবে না তা স্বীকার করে নিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবুও ক্রিকেটারদের তৈরি রাখার চেষ্টা, অদম্য টি-20 কাপে কিছুটা হলেও স্থবিরতা কাটবে। শীর্ষদের পরামর্শ দিলেন সামনে তাকানোর। এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট, এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন
আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না, মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবেই। সালাউদ্দিনের মতো একই পর্যবেক্ষণ আরেক স্থানীয় কোচ হান্নান সরকারের। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে তারও। ঘরোয়া ক্রিকেট যতই আয়োজন করা হোক না কেন, বিশ্বকাপের গুরুত্ব যে অনন্য সেটাই মনে করিয়ে দিলেন এই কোচ। ওয়ার্ল্ড কাপের সঙ্গে আমি কম্পেয়ার কোনোভাবে এটা করতে চাই না। ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট একটা বিষয়, বাট ওই যে নাই পাওয়া হচ্ছে, একদমই না পাওয়া হচ্ছে কিছু একটা পাওয়া, সেটার মাধ্যমে সেটা পজিটিভলি তারা দেখছে এবং চিন্তা করছে। অথচ যাকে ঘিরে এত তুলকালাম সেই মোস্তাফিজ আছেন নির্ভার। কাটার মাস্টারের কাছ থেকে সবাইকে শেখার পরামর্শ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের। তবে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার প্রভাব যে বিশ্ব ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও পড়বে তাও মেনে নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোশ্চেনটা আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো? ও বলছি লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে যেটা চলে গেছে। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে, যে কিভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো। শুধুমাত্র মাঠের স্থবিরতা নয়, ক্রিকেটারদের আর্থিক ক্ষতিও কিছুটা হলেও কাটবে অদম্য টি-20 কাপের মাধ্যমে। 2.5 কোটি টাকার বাজেট, ফাইনাল জিতলে অন্তত 7 লাখ টাকা করে পাবেন বিজয়ী দলের সদস্যরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে শুরু হচ্ছে অদম্য টি-20 বাংলাদেশ কাপ। প্রথম দিনে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু আর বয়সভিত্তিক দুর্বার একাদশ। ঘরোয়া হলেও শিষ্যদের কাছে সেরাটা চান ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে উঠতি তারকাদের নিয়েই আত্মবিশ্বাসী দুর্বারের হান্নান সরকার। অদম্য টি-20 বাংলাদেশ কাপের প্রস্তুতি দেখতে একাডেমি মাঠে বিসিবি নীতি নির্ধারকরা। নামে ঘরোয়া হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতেই এমন ব্যস্ততা। প্রথম দিনে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন, তবে তাকে ছাড়াই এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মোহাম্মদ সালাউদ্দিনের দল। প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি মনে করি যে লাস্ট 1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে হয়তো আমাদের 50 ওভারের বিশ্বকাপ আছে, সেদিকে মনোযোগ দেবে। এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা হয়তো এটা শেষ হলেও হয়তো আমরা সেইভাবে আসলে আগানোর চেষ্টা করব। তাদের প্রতিপক্ষ উঠতি তারকারা, 3 জনই অনূর্ধ্ব 19 দলের। আকবর আলীর নেতৃত্বে যুবা ক্রিকেটারদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার। কাগজে কলমে শক্তিশালী না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী এই দলটা। নিজেরা আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কিভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যে সেটাই থাকবে। বিপিএল এর পরে আরও একটা টি-20 টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কিনা, এমন প্রশ্ন উঠল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের কাছে। দেখুন, দিন শেষে যখন আপনি মাঠে নামবেন সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে, আমি আশা করি। কারণ এখানে সব টপ 45 প্লেয়ার খেলতেছে, এখানে একটা হেলদি কম্পিটিশন হবে, কিছু ইয়াংস্টার আসছে এবং যারা আগেও খেলছে তারাও আছে। এখানে আমার মনে হয় যে এখানে একটা ভালো কম্পিটিশন হবে। বাট প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি। সেটা কারোর জন্য হয়তো কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি, কেউ যদি সিরিয়াসলি না নেয় তার জন্য হয়তো ডাউনফলও হতে পারে। 3 দলের টুর্নামেন্টে 2টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকারা যাবে 9 তারিখের ফাইনালে। সন্ধ্যা 6টায় গোটা আসর দেখতে পারবেন বিনা টিকিটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।